আর সেই সময়কার এক একটা পিলিয়ার দেখুন কত মোটা আর কত মজবুত এই পিলিয়ারগুলো। এই ভবনগুলোতে এখনো মানুষ বসবাস করছে। এই উপরে দেখতে পাচ্ছেন ফ্যান চলছে। এটা দেখুন বন্ধুরা, সেই জমিদার আমলের দোলনা। এই সেই পিস্তল এখনো সংরক্ষণ করে এখানে জাদুঘর হিসেবে রাখা হয়েছে। বন্ধুরা, এই যে চেয়ারটি দেখছেন এটি কিন্তু সেই জমিদার আমলের চেয়ার। এই চেয়ারের নকশাটা দেখুন, এখানে সিংহর যে মাথা আকৃতিতে বানিয়েছে, এই যে দেখুন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক শান্ত গ্রাম, আর এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক রাজকীয় রাজপ্রাসাদ। এ যেন দেখতে রাজাদের প্রাসাদ। এই প্রাসাদের সৌন্দর্যে মোহিত হবে যে কোনো মানুষ, মুগ্ধ হবে এর অপরূপ সৌন্দর্যে। কিন্তু এই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস, যা অনেকেই জানে না। কি সেই ইতিহাস? এই বাংলার ইতিহাসের সব থেকে সুন্দর নান্দনিক এই জমিদার বাড়িটি শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে বুক চিতে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। এই বাড়িতে আজও লেগে আছে রক্তের ছাপ। এই জমিদার পরিবারের সাথে ঘটে যাওয়া এক নির্মম ইতিহাসের সাক্ষী, যা কখনো ভোলার নয়। কেন রাতের অন্ধকারে নদীপথে দেশ ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে যায় এখানকার জমিদাররা? কি নির্মম সত্য লুকিয়ে আছে এখানে? চলুন জেনে আসি মহেরা জমিদার বাড়ির ইতিহাস। এই জমিদার বাড়ি যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাকে আসতে হবে টাঙ্গাইলের ডুবাইল বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে খুব সহজেই আপনি যেতে পারবেন এই জমিদার বাড়িতে। বন্ধুরা, আমি শেখ হাসিব এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। আপনারা হয়তো এই সুন্দর ভবনের সৌন্দর্যটাই দেখেছেন, কিন্তু এই সুন্দর ভবনের ভেতরে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস, যে ইতিহাস আমি আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করব। তাই আশা করি পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। কিভাবে এই জমিদাররা এই দেশ ছেড়ে পালিয়ে যায়, কেনই বা এই জমিদার পরিবার থেকে দিতে হলো তরতাজা 5টি প্রাণ। এই জমিদারদের ইতিহাস শুরু হয় প্রায় 150 বছর পূর্বে। 19বিংশ শতাব্দীর শেষের দিকে 1890 সালের দিকে ভারতবর্ষের কলকাতা থেকে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে 2 ভাই এই অঞ্চলে আসেন বসবাস এবং জমিদারিত্ব করার জন্য। তারা ছিলেন কলকাতার ধনাঢ্য ব্যবসায়ী। তারা মূলত ডাল, লবণ ও পাটের ব্যবসা করত। তারা এখানে 1174 শতাংশ জমির উপরে তৈরি করেন এই প্রাসাদ। পরবর্তীতে ইংরেজদের জমিদারি প্রথার সময় 24 পরগনার জমিদারদের কাছ থেকে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন এই অঞ্চলের জমিদারিত্ব। বংশ পরম্পর জমিদারিত্বের সাথে বৃদ্ধি পায় এই বাড়ির দৈর্ঘ্য। বর্তমান এখানে দাঁড়িয়ে আছে পরপর 4টি ভবন। বন্ধুরা, এই নকশাগুলো দেখুন। এই বেলকুনির যে ছোট্ট যে নকশাটা, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই নকশাটা, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ভবনের রয়েছে আলাদা আলাদা নাম: চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ ও কালীচরণ লজ। বন্ধুরা, বর্তমানে আমি আছি এই জমিদার বাড়ির ভেতরে। আর এই যে আমার মাথার উপরে দেখুন কাঠগুলো দেখুন, এগুলো পরবর্তীতে সংস্কার করেছেন, কিন্তু এই যে উপরগুলো দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উপরগুলো কত মজবুত এখনো। আর এই কাঠগুলো কিন্তু সেই সময়কার কাঠ। এই জমিদার বাড়িটি স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মাণ করা হয়েছিল। তারা ছিলেন এই এলাকার ধনী প্রভাবশালী জমিদার। লোকজন বলতো এই পরিবারের দানশীলতায় কেউ অভাবী থাকতো না, কিন্তু সময় সবকিছু বদলে দেয়। বন্ধুরা, বর্তমান বাংলাদেশে যতগুলো জমিদার বাড়ি রয়েছে, সবথেকে সুন্দর, নান্দনিক, মজবুত এবং গুছিয়ে রাখা রাজবাড়ির মধ্যে সর্বশ্রেষ্ঠ এটি। তো চলুন আমি আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে ভিডিও করার বাধ্যবাধকতা রয়েছে, তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। 1940 সালের শেষের দিকে এই দেশ জুড়ে যখন জমিদারি প্রথা বিলুপ্তর হাওয়া বইছে, ঠিক তখনই এক অন্ধকার রাত নেমে আসে মহেরার আকাশে। 1947 সালে দেশভাগের সময় এই জমিদার পরিবারের অনেক সদস্যরা ভারতে চলে যায়। একদিন রাতে হঠাৎ করে পাকিস্তানি হানাদার বাহিনীরা হঠাৎ করে আক্রমণ করে বসে এই জমিদার বাড়িতে। চিৎকার, গুলির শব্দ আর আগুনের গোলায় যেন কেঁপে ওঠে সারা প্রাসাদ। সেই রাতেই এই বাড়ির কুল ও বধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর বেঁচে থাকা সদস্যরা প্রাণ ভয়ে লোহজং নদী পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে যান। তারপর থেকে এই জমিদার পরিবার আর কখনোই এই দেশে ফিরে আসেনি।
এরপর বহু বহু বছর পরিত্যক্ত থাকে এই রাজপ্রাসাদ। 1972 সালে সরকার এটিকে অধিগ্রহণ করে এবং বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার শুরু করে। নীরব দেয়ালগুলো যেন প্রতিদিন সেই রাতের ইতিহাসের গল্প ফিসফিস করে বলে যায়। বন্ধুরা, 1890 সালের দিকে ভারতবর্ষ থেকে অর্থাৎ ভারতের কলকাতা থেকে কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই, তারা ছিলেন মূলত ব্যবসায়ী। তারাই মূলত এখানে এসে জায়গা কিনে এই বিশাল রাজত্ব গড়ে তোলেন। ধীরে ধীরে তারা এই অঞ্চলের পুরো মালিক হয়ে যায় আর এখানেই গড়ে তোলে এই বিশাল সাম্রাজ্য, বিশাল রাজত্ব। তারপরেও কিভাবে এই রাজত্ব তাদের বিলীন হয়ে গেল একটু ভেবে দেখুন। আসলে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়, তবে অন্য সব জমিদারদের মতো এই জমিদাররা অত্যাচারী ছিল না। প্রতিটি কোণে আজও লেগে আছে সেই অন্ধকার রাতের ছায়া, যেন ইতিহাস এখানে নীরবে কাঁদে। তবুও বছরের পর বছর অতীতের রূপ ও জৌলস নিয়ে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে এই ভবনগুলি। না জানি কত না জানা ইতিহাস চাপা পড়ে আছে এর দেওয়ালের নিচে। বন্ধুরা, এই যে আমি হাঁটছি, এর ভেতরে প্রবেশ নিষেধ। আমি ঢোকার সাথে সাথেই আমাকে একজন পুলিশ বললেন যে এখানে প্রবেশ করা যাবে না। তারপরেও আমি যতটুকু সম্ভব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এগুলো মূলত সরকারি অফিস, এখানে সরকারি অফিস হিসেবে কার্যরত থাকেন। আর এর ভেতরেই এই পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মচারীরা এখানেই থাকেন। আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি। এক সময় যে বাড়িগুলো দিয়ে শাসিত হতো পুরো রাজ্য, আজ সেই রাজ্যের এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। বর্তমান এই বাড়িগুলোতে বসবাস করছেন প্রশাসনিক কর্মকর্তারা। এই বাড়িগুলোর দিকে তাকালে একটা ধারণা পাওয়াই যায় যে সে সময়কার মানুষের রুচি ছিল অনেক সুন্দর। ইতিহাস বলছে অন্য সব জমিদারদের মতো এখানকার জমিদাররা ছিল না অত্যাচারী, তবুও তাদের সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনাকে ধিক্কার জানাই। এমন ঘটনা তাদের সাথে না হলেও পারত। বন্ধুরা, এই যে নির্দেশনাটি দেখলেন, তো এটা দেখে আমার একটা কথা মনে পড়লো যে আগে এখান থেকে যখন জমিদারি প্রথা ছিল, কিছু কিছু জমিদার ছিল যে তাদের বাড়ির সামনে দিয়ে যেতে গেলে জুতা খুলে প্রবেশ করতে হতো। তো জমিদারি প্রথা নেই, কিন্তু সেই নিয়মটা এখনো রয়েছে। দেখুন, যদিও এটা প্রশাসনিকভাবে নিষিদ্ধ, যাতে ময়লা না হয় এই জন্য আর কি, তো মনে হলো আর কি। মহেরা জমিদার বাড়ি সবচেয়ে আকর্ষণীয় ভবন আনন্দ লজ। ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলম রয়েছে। 3 তলায় অবস্থিত ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আর দৃষ্টিনন্দন। এই ভবনটির নাম চৌধুরী লজ। পিলিয়ারগুলো রোমান স্থাপত্যের শৈলীতে নির্মাণ করেছে। সুন্দর নকশায় খচিত এই ভবনে রয়েছে ঢেউ খেলানো ছাদ। এই জমিদার বাড়িতে রয়েছে ছোট্ট একটি জাদুঘর। সেখানে এখনো সংরক্ষণ করা আছে সে সময়কার জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র। এই যে এখানে দেখুন, এই জমিদারদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, জমিদারদের হুক্কা, এই যে হুক্কাটা আমরা দেখুন। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ। পুলিশেরা এসব অস্ত্র ব্যবহার করত মুক্তিযুদ্ধের সময়। বন্ধুরা, এইগুলো মূলত ব্রিটিশ আমলের রাইফেল। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব ব্রিটিশ আমলে ব্যবহার করত। সেই রাইফেল আজও সংরক্ষণ করে রাখা হয়েছে এই ছোট জাদুঘরের মধ্যে। এছাড়াও এই জমিদার বাড়ির ভেতরে ও সামনে রয়েছে মোট 3টি পুকুর। এখানকার এক একটি পুকুরের রয়েছে ভিন্ন ভিন্ন নাম। এই পুকুরটার নাম রানী পুকুর। এই পুকুরে হয়তো রানীরা গোসল করত। আর এই পুকুরের কি সুন্দর একটি ঘাট দেখুন। এই ঘাট কিন্তু আজকের না, আজ থেকে 100-200 বছর পূর্বে যখন এই জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল তখনকার এই ঘাটগুলো। আর দেখুন এই ঘাটের কি সুন্দর সুন্দর কারুকাজ এখনো টিকে আছে। এই যে দেখুন, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে এখনো টিকে আছে এই পুকুরগুলো।